পরিপাটি সাজে সে যেন এক অপরূপ শিল্পকর্ম। মুখে প্রশান্তির নরম ছায়া, চোখে অপার স্থিরতা। সায়ান দূর থেকে তাকিয়ে থাকে, যেন সময় থেমে গেছে, চারপাশের কোলাহল এক নিমেষে হারিয়ে গেছে। কেবল হিয়াম আর তার সেই প্রতিচ্ছবি, এই দুটি ছাড়া কিছুই চোখে ভাসে না সায়ানের। তার হৃদয় ধুকপুক করে ওঠে, বুকের ভেতর যেন অচেনা এক আলোড়ন। এতটা সুন্দর হওয়া কি কারো পক্ষে সম্ভব? নিজের মনে প্রশ্ন করে সায়ান। হিয়ামের দিকে তাকিয়ে সে যেন নিজের অস্তিত্বটাই ভুলে যায়। পৃথিবীটা থমকে দাঁড়ায় কেবল এক মুহূর্তের জন্য, যেখানে হিয়ামের সৌন্দর্য আর সায়ানের ভালোবাসা এক হয়ে যায় নিঃশব্দ বিস্ময়। নিজের ঘর থেকে বেরিয়ে আসে সায়ান, গলা খাকারি দিয়ে বলে, হিয়াম। হিয়াম একটু চমকে তাকায়, আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকায় সায়ানের চোখে। আপনি কখন এলেন? এই তো একটু আগেই। মামুনি বললেন তাড়াতাড়ি আসতে, তাই চলে গেলাম। দেখেছেন আমি কেমন ভুলুমনা? মামুনি আপনাকে কল করতে বলেছিল, আর আমি সাজগোজের চক্করে পড়ে বেমালুম ভুলে গেছি। নওমির কথা শুনে হাসে সায়ান। এরপর কিছুক্ষণ দুজনেই চুপ। নিঃশব্দ মুহূর্তে শুধু ফ্যানের শব্দ ভেসে আসে। সেই নিঃশব্দতা যেন জমিয়ে তোলে অনেক না বলা কথা, অজানা অনুভূতির সূচনা। চৌধুরী বাড়িতে আজ সকাল থেকেই যেন সাজ সাজ রব। পুরো বাড়ি গম গম করছে। ড্রয়িং রুমে জামা কাপড় বিছানো, আরিয়ানের বউ রেহানের গলার আওয়াজ, কিয়ারা নিজের চুল ঠিক করছে আয়নার সামনে, আর আরিয়ান নিচতলায় ড্রয়িং রুমে বসে সব কাণ্ড কারখানা দেখছে। এমন চঞ্চলতা যেন বহুদিন দেখা যায়নি এই বাড়িতে। আজ তারা যাচ্ছে আফজল চৌধুরীর ছোটবেলার এক বন্ধু মোহাম্মদ সাঈদের বাড়ি। সেই মানুষটার কথা চৌধুরী পরিবারের 3 সন্তান আরিয়ান, আবির আর কিয়ারা শুনে এসেছে বছরের পর বছর ধরে। বাবার মুখে শুনেছে তিনি এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু কেমন করে যেন হারিয়ে গেছেন সময়ের গহ্বরে। আজ হঠাৎ বহু বছর পর আফজল চৌধুরী নিজে এসে বললেন, তোমরা সবাই রেডি থেকো, দুপুরে ওর বাসার দাওয়াতে যাবো আমরা। এই এক বাক্যে যেন বদলে গেছে চৌধুরী ভিলার ছন্দ। ড্রয়িং রুমের হইচই শুনে নিচে নেমে এলো আবির। হালকা এলোমেলো চুলে, ঘুম জড়ানো চোখ, হাতে 1 কাপ কফি, আর মুখে সেই চিরচেনা অগভীর বিরক্তির ছাপ। তাকে এমন দেখে মনে হচ্ছিল এই সকালবেলার হইচই যেন ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়িয়ে সে একবার চারিদিকে তাকালো। একটা নয়, পুরো একটা ভূতের পাল যেন বাসায় নেমে পড়েছে। এত দৌড়াদৌড়ি, এত প্রস্তুতি কিসের? কফিতে চুমুক দিতে দিতে বলে উঠল, বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? রেহানা রান্নাঘর থেকে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে বলল, ঠিক ধরেছ, ডাকাতি পড়েছে, তবে সেটা আসল নয়, অনেক দিনের পুরনো বন্ধুত্বের ডাকাত। আরিয়ান পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলল, আজ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেক দিনের পুরনো গল্পের মানুষটার সঙ্গে আজ দেখা হতে যাচ্ছে। আবির ভ্রু কুঁচকে বলে, মানে কার কথা বলছো? বাবার সেই পুরনো বন্ধুটার? রেহানা এবার কাঁধে আঁচল কুচে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। তারপর বলে, শুনেছি উনি বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু আমরা কেউ তো কখনো তার সঙ্গে দেখা করিনি। আজ প্রথম যাচ্ছি তার বাসায় দাওয়াতে। কিয়ারা তখন শোবার ঘর থেকে বেরিয়ে এলো। গোলাপি রঙা সালোয়ারে, চুলে হালকা কার্ল দিয়ে রেখেছে, ঠোঁটে হালকা লিপ গ্লস, মুখে কৌতূহল ভরা। ভাবি, ওই আঙ্কেল কি একাই থাকেন? তার পরিবার কেমন? রেহানা কাঁধ ঝাঁকিয়ে বলল, এটুকুই আমি জানি, তার একজন ছেলে আছে, মনে হয় বয়সে আয়ানের সমান, তবে মেয়ে আছে কি না জানি না। আরিয়ান হেসে বলল, এটা তো রীতিমতো রহস্য। পুরনো বন্ধুর বাসা, যার নাম শুনতেই আমরা বড় হয়েছি, আজ প্রথম যাচ্ছি সেখানে। ভাবতেই কেমন যেন লাগছে। আবির কফিতে শেষ চুমুক দিয়ে বলল, বাবা কই? উনি তো সাধারণত এমন দাওয়াত খাওয়াতে আগ্রহ দেখান না, আজ এত আগ্রহ কেন? ঠিক তখনই আফজল চৌধুরী দোতলা থেকে নিচে নামলেন।
গায়ে হালকা সুতি কাপড়ের পাঞ্জাবি, চোখে পুরনো দিনের আবেগের ছায়া। তার চোখে মুখে আজ একরকম দীপ্তি, যেন কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বহুদিনের অপেক্ষার পর। তিনি নিচে নেমে এসে বললেন, সবাই রেডি তো? সময় হলো রওনা দেওয়ার। আবির একটু মুচকি হেসে বলল, বাবা, আজকে তো আপনাকে সিনেমার হিরোর মতো লাগছে। আফজল চৌধুরী হালকা হেসে ছেলের কাঁধে হাত রাখলেন, বললেন, তোমরা আজ যা দেখবে তা শুধু এক দাওয়াত নয়, সেটা এক গল্পের সূচনা। কিয়ারা বলল, গল্পের সূচনা? কি ধরনের গল্প? আফজল চৌধুরী একটু থেমে গভীরভাবে তাকালেন মেয়ের চোখে, তারপর বললেন, একটা বন্ধুত্বের গল্প, একটা ঋণের গল্প, আর হয়তো একটা অতিথি হিসাবে ঢোকানোর গল্প। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কেউ আর কোনো কথা বলল না, যেন সবার মনে একই প্রশ্ন, দাওয়াতের আড়ালে ঠিক কী আছে। আফজল চৌধুরী একবার গভীর চোখে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, একটা সময় ছিল যখন আমি আর সেই মানুষটা ভেবেছিলাম আমাদের বন্ধুত্ব এমন এক ভীতির ওপর গড়া, যেখানে কোনো ঝগড়াঝাপটা আসলেও ফাটাল ধরাতে পারবে না। কিন্তু সময় আমাদের ঠিক আলাদা করে দেয়। আজ প্রায় 5 বছর হবে সাদিয়ার সাথে আমার দেখা হয়নি। সময়ের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু মন থেকে কখনোই দূরে হয়নি। আজ সেই পুরনো দিনের ছায়া ফিরে আসবে। আজ আমার এক বন্ধুত্বের গল্প নতুনভাবে লেখা হবে। আবির এতক্ষণ মন দিয়ে বাবার কথা শুনল, তারপর বলল, তোমরা যাও বাবা, আমি যাব না। তার চোখে এক ধরনের অনিচ্ছার ছায়া। আফজল চৌধুরী একটু থমকে গেলেন। আর এই দেখা শুধু আমার জন্য নয়, তোমাদের সবার জীবনও এক নতুন অধ্যায় শুরু হতে পারে। এমনিতেই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না তাই। মাথা নিচু করে বলল আবির। আরিয়ান তখন সোফা থেকে উঠে এসে পাশে বসলো, তারপর আবিরের কাঁধে হাত রেখে বলল, দেখ আবির, আমরা জানি তুই এখনও নাওমির ট্রমা থেকে পুরোপুরি বের হতে পারিসনি, সেটা স্বাভাবিক। কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না ভাই। সব কিছু হারিয়েও তো চলতে হয়, বাঁচতে হয়। আরিয়ানের কথায় তাল মেলালো কিয়ারা, বলল, আর প্রমাণ তো হয়েছে তুমি নাওমি আপুকে কিছু করনি, তাহলে এখন এমন করে থাকো কেন? আরিয়ান মাথা নেড়ে বলল, তুই জানিস না তোর জন্যে আমরা কতটা চিন্তায় থাকি। তুই কেমন একটা গুমড়ে থাকা মানুষ হয়ে গেছিস। আজ না গেলে আবার সবাই খুব কষ্ট পাবে। আবির চুপ। সোফায় বসে নিচের দিকে তাকিয়েছিল সে। তখনই ওর মনে মনে ভেসে গেল মাসখানেক আগের স্মৃতি, যখন সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। তখন হঠাৎ করেই নওমির বাবা মা অপহরণের মামলাটা তুলে নেয়। পুলিশ জানায় তাদের মেয়ে নওমি ফিরে এসেছে, সে সুস্থ আছে এবং তাদের কোনো অভিযোগ নেই। এরপর অভিযোগ তুলে নিয়ে ওরা হুট করে চলে যায় ওখান থেকে। নওমির বাবা মা কেস তুলে নেওয়ার 2 দিন আগে পুলিশ এসেছিল ড্রিম প্যালেসে। সবটা তন্ন তন্ন করে খুঁজেছিল যদি কিছু পাওয়া যায় তার আশায়। তখনই ড্রিম প্যালেসের পেছনে একটি পুরনো ক্যামেরায় ধরা পড়ে একটি অস্পষ্ট ভিডিও। একজন মুখ ঢাকা আগন্তুক নওমিকে তুলে নিয়ে যাচ্ছে। যদিও সেই ব্যক্তি অধিকাংশ ফুটেজ ডিলিট করে দিয়েছিল, কিন্তু সম্ভবত সে জানতো না যে পেছনের কোণে আরও একটি ক্যামেরা ছিল। পুলিশ সেই ফুটেজ পায়, সেখানে প্রমাণ হয় আবির নির্দোষ। তবুও পুলিশ অপহরণ কেস চালিয়ে যায়, আর 2 দিন পরেই অভিযোগকারী কেস তুলে নিয়েছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ মায়ের ডাক কানে এলো, আর তার পরপরই কিয়ারা এসে পাশ থেকে কোমল স্বরে বলে, ভাইয়া প্লিজ 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 না করো না, আজ একদিন শুধু একটু বাইরে চলো না, তুমি গেলে সবার ভালো লাগবে, আমরা তো তোমাকে আগের মতোই দেখতে চাই। আবির তাকিয়ে থাকলো কিয়ারা আর আরিয়ানের দিকে। মুহূর্তের জন্য যেন ঠোঁটে হাসি ফুটলো। আস্তে করে বলল, ঠিক আছে, তোমরা সবাই গাড়িতে গিয়ে বসো, আমি তৈরি হয়ে আসছি। আবিরের কথায় যেন প্রাণ ফিরে এলো ঘরে। কিয়ারা এক লাফে বলে উঠল, ইয়েস, ভাইয়া যাবে মানে এই দিনটা একেবারেই স্পেশাল। আরিয়ান হেসে বলল, আজ তাহলে হইচই হবেই। আফজল চৌধুরী হাসলেন। পাশ থেকে রেহানা এসে বলল, আমাদের পরিবারটা আস্তে আস্তে আবার আগের মতো হয়ে উঠেছে মনে হয়।
আচ্ছা তোমরা থাকো, আমিও তৈরি হয়ে আসছি। এই বলে উনি চলে গেলেন। দুপুর হতে না হতেই সায়ানদের বাসাটা যেন উৎসবের মতো গম গম করতে শুরু করলো। সায়ানের মামা মামি, মামাতো ভাই বোনেরা আর নানু, সবার কণ্ঠে হাসির রোল, স্মৃতির টানাপোড়ান আর গল্পের ঝলক। নবমী সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করলো ঠিকই, কিন্তু যেন কোথাও একটা শূন্যতা কাজ করছে তার মনে। ভেতরে ভেতরে কেমন একটা অস্থিরতা, যার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না সে। তাই একটু ফাঁক পেতেই নিজের ঘরে চলে এলো। নিজের কাঠের বুকশেল্ফের এক কোণে রাখা ডায়েরিটা তুলে আনলো। জানালার পাশে বসে পাতাগুলো ওল্টাতে লাগলো। মন খারাপ থাকলে সে যাই মনে আসে, আজগুবি হোক আর গভীর, সবই সে লিখে রাখে ডায়েরির পাতায়। আজ মনটা কেমন যেন এলোমেলো। সবার মাঝে থেকেও মনে হচ্ছে আমি নেই। কোনো কিছু কি বদলে যাবে, নাকি সবটাই আমার মনের ভুল? নবমী যখন ভাবনায় ব্যস্ত, তখন হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। টোকাটা যেন একটু কাঁপা কাঁপা ধ্বনির মতো লাগলো তার কানে। ডায়েরিটা বন্ধ করে দ্রুত দরজার কাছে গেল। খুলতেই দেখে দাঁড়িয়ে আছে সায়ানের মা ও নানু, দুজনেই হাসি মুখে। নবমী অপ্রস্তুত হলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, ভেতরে আসুন মামুনি, নানু। নানু কাঁপা পায়ে ঘরে ঢুকলেন। নবমী সঙ্গে সঙ্গে ওদের বসার জন্য কাঠের সোফার এক কোণায় জায়গা করে দিল। নিজেও পাশে বসে পড়ল শান্ত ভঙ্গিতে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন সায়ানের নানু, তারপর চোখ সরালেন নবমীর মুখে, যেন কিছু খুঁজছেন। নাম যেন কি মাইয়াটার? সীতারা? নানু একটু দ্বিধা ভরে জিজ্ঞেস করলেন। সায়ানের মা হেসে বললেন। নানু চোখ বড় করে তাকিয়ে বললেন, মাশাল্লাহ, কত সুন্দর রূপ হয়েছে মেয়েটার। একেবারে চাঁদের লাহান মুখ, চুলগুলান দেখ কি সুন্দর, কিন্তু ওই কপালটা পোড়া। মনটা কেমন হাহাকার কইরে উঠল। নবমী একটু অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলল। সায়ানের মা দ্রুত বললেন, তা তো ঠিক মা, কিন্তু মেয়েটা খুব ভালো, ভদ্র, নম্র আর সবার যত্ন নেয়। সায়ানও তো বলছিল ওর থেকে যতটা যত্ন পেয়েছে সেটা আজকাল কেউ দেয় না। নানু আবার নবমীর দিকে তাকালেন, এবার চোখে কেমন যেন মমতা। বইন, কপারের লেহন তো আর খণ্ডান যায় না, তুই মন খারাপ করিস না, আল্লাহ চাইলে সব ঠিক হইব। নবমী মাথা নিচু করে মুচকি হাসলো, তারপর বলল, আপনার দোয়া থাকলে নিশ্চয়ই হবে। একটা ছোট মুহূর্তে যেন অনেকটা প্রশান্তি ছড়িয়ে পড়ল ঘরটায়। পুরনো এক নারীর স্নেহ আর এক তরুণীর ভাঙা মনের মাঝে তৈরি হলো এক নিঃশব্দ বন্ধন। ঘরটায় তখন জমজমাট পরিবেশ, হাসি আড্ডা গল্পে মেতে উঠেছেন সবাই। এমন সময় ঘরে প্রবেশ করলেন সায়ানের মামা মামি, মামাতো ভাই বোন আর অবশেষে সায়ান নিজে। সবার চোখ তখন খুশিতে চকচক করছে। কিন্তু হঠাৎ করে এক অপ্রত্যাশিত কাজ করে বসলেন সায়ানের নানু। তিনি সায়ানকে টেনে নিয়ে এলেন আর সরাসরি বসিয়ে দিলেন নবমীর পাশে। মুহূর্তে দুইজনেই যেন থমকে গেল। নবমীর চোখ বড় হয়ে উঠল আর সায়ানের কপালে ভাঁজ, তবে অস্বস্তির নয়, বরং এক অনুচ্চারিত উত্তেজনার। নানু মুখে চিরচেনা স্নেহময় হাসি ছড়িয়ে বললেন, কি সুন্দর লাগতেছে না সীতারা দুইজন রে, একেবারে রাজ জটুক। আল্লাহ রাখে যদি এমন জোড়া জোড়াই থাক। তার কথা শুনে সায়ানের মামি হেসে বললেন। এই কথাগুলো যেন নবমীর শরীর ঘিরে হিমেল একটা বাতাস বইয়ে দিল। সে চোখ নামিয়ে ফেলল। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের ভেতর একটা ধাক্কা কাজ করলো। সে ভাবতেও পারেনি হুট করে তার ভবিষ্যৎ নিয়ে এমন সিদ্ধান্তমূলক আলোচনা শুরু হবে। তার পাশে বসা সায়ানও কিছু বলল না, শুধু একবার ধীরে চোখ ফেরালো নবমীর দিকে। সায়ানের চুপচাপ বসে থাকা, চোখ নিচু করা মুখ, হাতে খেলা করা আঙুলগুলো, সব মিলিয়ে যেন নবমীর বুকের ভেতর কেমন একটা উথাল পাথাল করে উঠল। সায়ানের মা তখন মৃদু হেসে বললেন, আমি আসলে কয়েকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম, আর আজ তুই আমার মনের কথা বলে ফেললি। চারপাশের মানুষগুলোর আলোচনায় এক ধরনের উচ্ছ্বাসের উত্তেজনা ছড়িয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে এক বিন্দু শব্দ না করে নবমী আস্তে করে উঠে গেল ঘর থেকে।
তার পায়ের শব্দও যেন কারো কানে বাজল না। শুধু তার অনুপস্থিতির প্রশান্তি যেন এক নতুন নীরবতা ছড়িয়ে দিল, কিন্তু কেউই ওর মুখের অনুভূতিটুকু বোঝার চেষ্টা করলো না। সবাই ভাবল লজ্জায় সে পালিয়েছে। হেসে উঠল সবাই, কেউ খোঁচা দিল, কেউ চাপা আনন্দ প্রকাশ করলো। কিন্তু সায়ান বসে রইল নিঃশব্দে, তার চোখ দরজার দিকে স্থির। সে ওঠেনি, হাসেনি, কারো কথারও উত্তর দেয়নি। তার মনে তখন একটাই চিন্তা, হিয়াম। কখন যেন এই মেয়েটা তার হৃদয়ের প্রতিটা ভাঁজে জায়গা করে নিয়েছে। প্রথম দিন থেকেই হিয়ামকে তার ভালো লেগেছিল, কিন্তু সেই ভালো লাগাটা যে এতটা গভীরে পৌঁছে গেছে ভালোবাসার মতো করে, তা হয়তো আজ বুঝতে পারল সে। নমির লজ্জা পাওয়া মুখটা, ধীর পায়ের ছায়া, স্নিগ্ধ চোখের গভীরতা, সব মিলিয়ে যেন সায়ানের ভেতরটায় এক আলোড়ন তোলে। সে চুপচাপ ভাবে, আমি কি ওকে চাইলেই ধরে রাখতে পারবো? তার বুকের ভেতর তখন শুধু একটাই অনুভূতি, ভালোবাসা, নিঃশব্দ, নির্ভেজাল এবং অপেক্ষায় ভরা ভালোবাসা। দুপুরের খাবারের টেবিলে তখন উৎসব মুখর পরিবেশ। টেবিল জুড়ে সাজানো হরেক রকমের খাবার, পোলাও, রোস্ট, ডাল, সবজি, চাটনি থেকে শুরু করে সিতারা বেগম নিজের সাধ্য অনুযায়ী যা যা পারা যায় সবই এনেছেন সামনে। ছোট্ট ডাইনিং টেবিলটা আজ যেন সবচেয়ে বড় আয়োজনের সাক্ষী। সবাই খেতে বসলেও সায়ানের চেহারা তখনও কোথাও দেখা যাচ্ছে না। নানু একবার সবার দিকে তাকিয়ে বললেন, তোরা খা, আমি নিয়ে আইতেছি আমার নানু ভাইরে। ঠিক তখনই সায়ানের মা স্নিগ্ধ গলায় বললেন, তুমি থাকো মা, হিয়াম যা তো মা, শায়ানকে ডেকে নিয়ে আই। সিতারা ফিরদৌসের কথায় যেন খানিকটা অপ্রস্তুত হয়ে গেল হিয়াম। আগে হলে হয়তো কোনো দ্বিধা থাকতো না, কিন্তু এখন কেন জানি বুকের ভেতরটা কেমন করছে। মুখের ওপর তো না করা যায় না, তাই বাধ্য হয়ে নীরবে উঠে গেল সায়ানের ঘরের দিকে। ঘরের সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ দ্বিধায় কাঁপলো পা দুটো। ডাকবে কিনা, ভেতরে ঢুকবে কিনা, এক ধরনের হালকা অস্বস্তি কুঁকড়ে আনলো মনটাকে। ঠিক তখনই হঠাৎ করে ভেতর থেকে দরজাটা খুলে গেল। সামনেই দাঁড়িয়ে সায়ান, চোখে হালকা ক্লান্তি, কিন্তু নওমিকে দেখে কেমন এক ঝলক সজীবতা ফুটে উঠল মুখে। তুমি এখানে কি করছো হিয়াম? সায়ানের কণ্ঠে ছিল স্নোয়ের ছোঁয়া, কিন্তু চোখে ছিল মায়ার ঘন ছায়া। নওমি চমকে উঠলেও নিজেকে সামলে নিল খুব দ্রুত। নিজের অস্থিরতা ঢেকে বলল, মামুনি আপনাকে খেতে ডাকছে, সবাই অপেক্ষা করছে, চলে আসুন। এতটুকু বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে প্রায় দৌড়েই নেমে গেল নিচে। সায়ান দাঁড়িয়ে রইল এক জায়গায়, চোখে স্থির দৃষ্টি। যেদিকে নওমি চলে গেল ঠিক সেই দিকে। তার মনে তখন শুধু একটাই ভাবনা, এই মেয়েটা তার হৃদয়ের গভীরে কখন এমন করে জায়গা করে নিয়েছে সে নিজেও জানে না। নওমির চট করে সরে যাওয়া, নিজের অনুভব গোপন করার ব্যাকুলতা, সব মিলিয়ে সায়ানের বুকের ভেতর কেমন একটা হালকা হাহাকার ছড়িয়ে পড়ল। সে মনে মনে বলে উঠল, তুমি কেন এমন করে পালিয়ে বেড়াও হিয়াম? তুমি কি জানো না তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়? তোমার লজ্জা পাওয়া মুখ, তোমার কাঁপা গলা সবটুকু আমাকে পাগল করে দেয়। সায়ান জানে না নওমি কি ভাবছে, জানে না সে কোনোদিনও তাকে ভালোবাসবে কিনা, কিন্তু এক জিনিসে সে নিশ্চিন্ত, এই অনুভব, এই চুপচাপ ভালোবাসা, এই হৃদয়ের টান একপাক্ষিক হলেও অমূল্য। আর সেই ভালোবাসার সামনে দাঁড়িয়ে আজ সে শুধু চুপ করে তাকিয়ে থাকলো, যেখানে কিছুই বলার ছিল না, কিন্তু সব কিছু বোঝার ছিল। নওমি নিচে নেমে এসে দাঁড়ালো সিতারা ফিরদৌসের পাশে। সিতারা ফিরদৌস এক নজর তাকিয়ে জিজ্ঞেস করলেন, শায়ান কই রে মা? নওমি হালকা গলায় উত্তর দিল, আসছে মামুনি। সিতারা ফিরদৌস মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বস, তোরা খেয়ে নে, তোদের খাওয়া হলে আমি খাবো। নওমি কাঁধ নাড়িয়ে বলল, না মামুনি, সবাই খাক, তুমি আর আমি একসাথে খাবো। সিতারা ফিরদৌস আর কথা না বাড়িয়ে নিজের মতো করে সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘর জুড়ে তখন খাবারের গন্ধে মম করছে, যেন এক উৎসবের আবহ। এদিকে সায়ানও ঠিক তখনই এসে বসে পড়ল টেবিলে। সব কিছু যেন ঠিকঠাকভাবেই চলছিল। হঠাৎ করে কলিং বেলের শব্দে মুহূর্তেই থমকে গেল পরিবেশটা। সিতারা ফিরদৌস তাকিয়ে বললেন, দেখ তো হিয়াম্মা কি এলো।
নাওমি মাথা নাড়িয়ে এগিয়ে গেল দরজার দিকে। হাত বাড়িয়ে দরজার ছিটকিনি খুলতেই চোখের পলকে যেন সব কিছু স্থির হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে নাওমি যেন হাড়ে হাড়ে জমে গেল। চোখ ছানা বড়া, মুখ ফ্যাকাশে, শরীরটা ঠান্ডা হয়ে এলো মুহূর্তেই। না, এটা তো অসম্ভব। উনি উনি এখানে। মনের মধ্যে ঝড় উঠে গেল। এটা কি করে সম্ভব? এত দূরে, এত অনিশ্চিতের ভেতরে থেকেও সেই মানুষটা এখানে এসে দাঁড়িয়েছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নাওমি। আর ঠিক তখনই দরজার ওপাশে থাকা লোকটাও একেবারে স্তব্ধ, চোখে বিস্ময়, কপালে ভাঁজ। সেও যেন বিশ্বাস করতে পারছে না ঠিক এই মুহূর্তে সে নাওমিকে চোখের সামনে দেখছে। পেছন থেকে ভেসে এলো সিতারা ফিরদৌসের গলা। কে এসেছে হিয়াম? কিন্তু নাওমি কোনো উত্তর দিতে পারল না। জিহ্বা যেন স্তব্ধ হয়ে গেছে, কণ্ঠ শুকিয়ে এসেছে, কথা বলার শক্তি, ভাব প্রকাশের ভাষা সবই যেন হারিয়ে গেছে। তাকিয়ে থাকলো দুজন, একজন দরজার এপাশে, অন্যজন ওপাশে, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল এক অতীত যা কখনোই ফিরে আসার কথা ছিল না। আজকের রোদটা যেন একটু বেশি ঝলমলে, কিন্তু সেই রোদের আলোর ঝলকানিও নাওমির ভেতরের ঘোর লাগা অনুভূতিকে স্পর্শ করতে পারল না। দরজার সামনে দাঁড়িয়ে আছে পুরো চৌধুরী পরিবার। সবাই যেন থেমে গেছে একটা মুহূর্তে এসে। তাদের চোখের দৃষ্টি আটকে গেছে নাওমির ওপর। নাওমির হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। গলা শুকিয়ে কাঠ, পায়ের নিচের জমিন নেই বলে মনে হচ্ছে। কপালের ঘামে চুল ভিজে গেছে। ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলেন সিতারা ফিরদৌস। মুখে অস্থিরতা, কপালে চিন্তার ভাঁজ, চোখে চোখ পড়তেই নাওমিকে উদ্দেশ্য করে ডাকলেন। হিয়াম, তোকে কখন থেকে ডাকতেছি, শুনতে পাচ্ছিস না? কে এসেছে? হঠাৎ তার চোখ পড়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে। প্রথমে কিছুটা অন্যমনস্ক ছিলেন, কিন্তু হঠাৎ এক ঝলকে তার চোখ আটকে গেল একজনের মুখে। তিনি অবাক হয়ে এগিয়ে এলেন। কয়েক সেকেন্ড থেমে চমকে বললেন, আরে ভাইজান, আপনি? আফজল চৌধুরী মাথা নুয়ে সম্মান জানিয়ে বললেন, হ্যাঁ বোন, আমি অনেক বছর পরে এলাম। আসলে আমাদের কোনো খোঁজ খবর ছিল না, ঠিকানাটাও হারিয়ে ফেলেছিলাম, তাই আর কি। তিনি পাশে থাকা স্ত্রী ও সন্তানদের দিকে ইঙ্গিত করে বললেন, এরা আমার পরিবার। পরিবারের সকলে সম্মানের সঙ্গে সালাম দিল সিতারা ফিরদৌসকে। তিনি হালকা হাসলেন, কিন্তু চোখের কোণে একটা অদৃশ্য ছায়া খেলে গেল। তিনি বললেন, ভালো করেছেন ভাইজান, এত বছর পর এলেন। বাড়ি তো আপনাদেরই, বলুন। হঠাৎ আফজল চৌধুরী চোখ বুলিয়ে বললেন, আদিত কোথায়? ওকে তো দেখছি না, অনেক দিন দেখা নেই। কোথায় ও, ঘরে নাকি? এই কথাটাই যেন এক লহমায় সব কিছু পাল্টে দিল। সিতারা ফিরদৌসের হাসি থেমে গেল, ঠোঁটের কোণে কাঁপন দেখা দিল। তিনি কষ্ট চেপে গলায় ভার এনে বললেন, ভেতরে আসুন না ভাইজান, এখানে দাঁড়িয়ে কথা বলবেন? আসুন। হিয়াম্মা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। এইবার নাওমির দিকে তাকিয়ে চৌধুরী পরিবারের সবাই যেন জড়সড় হয়ে গেল। একে একে সবার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না নাওমি তাদের চোখের সামনে দাঁড়িয়ে। চোখে বিস্ময়ের ঝিলিক, মুখে হালকা ফিসফাস। ওই যে মেয়েটা, ওই কি নাওমি না? নাওমি আবিরকে দেখে এক পা দু পা করে পিছিয়ে যায়। চৌধুরী পরিবারের সবার চাহনি তার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আবিরের চোখে যন্ত্রণার দাগ, আর কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ঠোঁট কাঁপে, শব্দ বেরোয় না আবিরের মুখ থেকে। চৌধুরী পরিবার যখন এইসব নিয়ে ফিসফাস করছিল, তখন নাওমি আর সেখানে দাঁড়ালো না, দৌড়ে চলে গেল নিজের ঘরে। নাওমিকে দেখে আবিরের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কপালের শিরা টনটন করে উঠছে। সে একা একাই বিড়বিড় করতে লাগলো, নাওমির নাম হিয়াম? এই মহিলা কেন ওকে হিয়াম বলছে? আর উনি ওকে এত চেনাভাবে দেখছে কেন? এটা কি ওর কোনো আত্মীয়ের বাড়ি? তার চোখে ঘোর লাগা বিস্ময়, আর চৌধুরী পরিবারের অন্য সদস্যদের মুখে একই রকম প্রশ্ন। এই মেয়েটি যদি নাওমি হয়, তবে এতদিন কোথায় ছিল? ঠিক তখনই সিতারা ফিরদৌস আবার মুখ খুললেন। কি হলো ভাইজান, আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? ভাবি, আপনারাও আসুন। সবাই সিতারা ফিরদৌসের কথাতে বাড়ির ভিতর চলে যায়।
চারপাশের বাতাসে একটা অদৃশ্য ভার ছড়িয়ে পড়েছে, যেন ঝড় আসার আগে নিস্তব্ধতা নামে ঠিক তেমন। আজকের দিনটা অন্য দিনের তুলনায় যেন একটু বেশি অসহনীয়। সূর্যের তাপ আর তীব্র গরমে চারপাশের পরিবেশ একেবারে অস্থির। অফিসের কাজ শেষ করে রায়না ক্লান্ত হয়ে বাসার পথে ফিরছিল। হঠাৎ চোখে পড়ল সেই দিনের দেখা বখাটে ছেলেগুলো আবারও ঠিক রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা ধক করে উঠল রায়ানার। ও সেই দিকে না এগিয়ে ঘুরে যাওয়ার চিন্তা করছিল। ঠিক তখনই একটা মেয়ে বাইক নিয়ে এসে ঠিক রায়ানার সামনে দাঁড়িয়ে গেল। বাইকের মেয়েটাকে দেখে হঠাৎ করে হাসি ফুটে উঠল রায়ানার মুখে। হেলমেট পরা সেই বাইক চালকটা আর কেউ নয়, ওরই বোন। কোনো কথা না বলেই রায়না উঠে বসলো বাইকে। তারপর ব্যাগটা সামলে ঠিকমতো হেলমেট পরে নিল। বাইকটা শহরের রাস্তায় ছুটে চলল দুই বোনকে নিয়ে। দুইজনের মুখেই চাপা উত্তেজনা। কিছু না বললেও তাদের বোঝাপড়া ঠিক যেন চোখে চোখে। একসময় গিয়ে থামলো একটা বাসার সামনে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই একজন ভেতর থেকে দরজা খুলে বললেন, তোমরা কি আমাকে একটু শান্তিমতো থাকতে দিবা না? দুজনকেই নিয়ে হয়েছে আমার যত জ্বালা। রায়ানটাও একটু ভালো, কোনো কথা বললে শোনে। আর তোকে তো কোনো কথাই বলা যায় না। আজকে আবার বিচার নিয়ে এসেছি একজন। তুই নাকি তার ছেলের হাত ভেঙে দিয়েছিস। বাইকের হেলমেট খুলে ভেতরে ঢুকতে ঢুকতে মেয়েটা বলল, শোনো না মা, এত কথা বলার সময় নেই। আজকে একটু এখানে যেতে হবে বুঝলে। আর তাছাড়া যার যেমন কর্মফল সে তো সেরকমই শাস্তি ভোগ করবে, তাই না? রায়নাকেও বলেছিলাম চাইলে ও যেতে পারে আমার সাথে। একটা বিশাল ধামাকা হবে। মা তখন গম্ভীর চোখে বললেন, ধামাকা? কিসের ধামাকা? সেটা তো ওখানে গেলেই দেখতে পাবো। রায়না তো যাচ্ছে আমার সাথে। আমরা ফিরে আসি, তারপর তোমার সুশীল মেয়ে তোমাকে সেসব বর্ণনা করে শোনাবে, কেমন? এখন বরং খাবার রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, খেয়েই বেরোবো। ঠিক আছে যা। আর শোন, তোর ফুপা ফুপি খেয়ে নিয়েছে। রায়নার মা তখন কিছুটা মোলায়েম স্বরে আবার বললেন, আমিও কিন্তু যাব, নিয়ে যাবি আমাকে। না মা, তুমি বরং ফুপা ফুপিকে নিয়ে বাসায় থাকো, আর আমি তাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করছি। তারপর রায়নার দিকে ফিরে বলল, বেশিক্ষণ সময় দিতে পারবো না, 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসবি। তারপর একসাথে খেয়ে বেরোবো। দেরি হলে তোকে রেখেই চলে যাব। আর আমি দেরি করে গেলে খেলাটা জমবে না। রায়না মুচকি হেসে মাথা নেড়ে চলে গেল নিজের রুমে। কি সেই ধামাকা, কোথায় নিয়ে যাবে ওর বোন সেটা এখনও জানে না। তবে কিছু একটা যে আজ ঘটতে যাচ্ছে সেটা যেন বাতাসে ভেসে বেড়ানো গন্ধের মতোই টের পাওয়া যাচ্ছে। সিতারা ফিরদৌসের ছোট্ট সংসারটা আজ হঠাৎ করেই যেন ভরে উঠেছে মানুষের কোলাহলে। হঠাৎ করে এত মানুষ, এত পরিচিত মুখ, এত আবেগ আর স্মৃতির ভিড়ে একটু যেন গুছিয়ে উঠতে পারছেন না তিনি। চারপাশে এত কথা, এত স্মৃতি, তবুও কোথাও যেন একখানা ফাঁকা জায়গা রয়ে গেছে তার বুকের ভেতরটা জুড়ে। তার উপর হিয়ামও নেই। মেয়েটা যে কোথায় গেল খেয়ালই করেননি। একা হাতে সব সামলাতে গিয়ে চোখ এড়িয়েই গেছে। তবুও অতিথিদের অবহেলা করার মানুষ তিনি নন। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। প্রথমে শায়ানের নানু, যিনি বয়সের ভারে নুয়ে পড়লেও চোখে এখনও উজ্জ্বল সেই পুরনো দিনের স্মৃতির দীপ্তি। তারপর শায়ানের মামা মামি, যারা ঢাকায় থাকেন, অনেক দিন পর এসেছেন একসাথে। তাদের সাথে এসেছে শায়ানের মামাতো ভাই বোনেরা। ছোট ছোট পায়ে ছুটোছুটি, হাসি ঠাট্টা, নতুন পরিবেশে মিশে যাওয়ার চেষ্টায় এক অদ্ভুত উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ঘরের কোনায় কোনায়। সবশেষে সিতারা পরিচয় করিয়ে দিলেন শায়ানের সাথে। গম্ভীর, শান্ত, দায়িত্ববান একটা ছেলে। বাবার অভাবটা কেমন করে যেন অবলীলায় সামলে নিয়েছে সে। তারপর নিজের পরিবারের সাথেও পরিচয় করিয়ে দিলেন চৌধুরী পরিবারের সদস্যদের। পুরনো বন্ধুত্ব, আত্মীয়তার টান, স্মৃতির ঘোরে এক মুহূর্তের জন্য যেন সবাই ফিরে গেল বহু বছর আগে। সব কিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে যেন মুহূর্তটা থেমে গেল। আফজাল চৌধুরী, যিনি একটু আগেও প্রাণ খুলে কথা বলছিলেন, হঠাৎ চুপ করে গলা নামিয়ে বললেন, সবাই তো আসে, তবে সাঈদ কোথায়? আসার পর থেকে ওকে দেখি না, কোথায় ও?
সিতারা যেন এক মুহূর্তের জন্য বোবা হয়ে গেলেন, মুখ খুলতে গিয়ে থেমে গেলেন। ঠোঁট কাঁপছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, চোখের কোণে জমে উঠেছে অশ্রুর ধারা। সেই মুহূর্তে মায়ের অবস্থা যেন বুঝল সায়ান। এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। গলায় ছিল গভীর নীরবতা, চোখে দৃঢ়তা আর কণ্ঠে এক বিষণ্ণ শান্তি। সে ধীরে বলল, বাবা নেই আঙ্কেল, বছর দুয়েক হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সেই একটি বাক্যে যেন পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। শব্দহীন এক বিস্ফোরণ বয়ে গেল সবার মাঝে। আফজাল চৌধুরীর চোখ কপালে, মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। এক সময়ের প্রাণের বন্ধু সাইদ, যে মানুষটা তার জীবনের কত স্মৃতি জুড়ে ছিল, সেই মানুষটাই আর নেই। এই সত্যি মেনে নেওয়া তার পক্ষে যেন অসম্ভব হয়ে উঠল। তিনি কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকলেন, চোখ দুটো যেন দূরে কোথাও তাকিয়ে আছে, অতীতের কোনো মুহূর্তে, যেখানে সাইদ আছেন, হাসছেন, গল্প করছেন। ঘরের চারপাশে তখনও সবাই দাঁড়িয়ে, কিন্তু মুহূর্তটা যেন থমকে গেছে। সময় তার গতি হারিয়েছে, আর প্রতিটি হৃদয় নিঃশব্দে অনুভব করছে এক অনুপস্থিত মানুষের উপস্থিত স্মৃতি। ড্রয়িং রুমে তখনও স্তব্ধতা। সাইদের মৃত্যু সংবাদ যেন সবার মধ্যে এক গভীর বিষণ্ণতার ছায়া ফেলে দিয়েছে। কেউ কিছু বলছে না, শুধু নিঃশব্দে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে চোখজোড়া। এই নিস্তব্ধতা ভেঙে একটু কৌতূহল আর বিস্ময় মেশানো স্বরে হঠাৎ কিয়ারা বলে উঠল, আন্টি, নাওমি আপুকে তো কারোর সাথে পরিচয় করে দিলেন না, আর উনি বা এখানে কি করছেন? আপনারা কি নাওমি আপুর আত্মীয় নাকি? সবাই চমকে কিয়ারার দিকে তাকালো। সিতারা ফিরদৌস যেন একটু অপ্রস্তুত হলেন, কিছু একটা বলার জন্য ঠোঁট খুললেন ঠিকই, কিন্তু তখনই শাহানের নানু হালকা গলায় বলে উঠলেন, নাওমি? কেডা? যাকে আন্টি দরজায় হিয়াম বলেছিলেন, উনি তো নাওমি আপু। ওর নাম তো নাওমি না বইন, ওর নাম হিয়াম। ওর বাপ মাকে কিছুই জানি না আমরা। আমার নাতিন সায়ান ওই একদিন ঘুরবার যাইয়া মাইয়াডারে কতগুলান জানোয়ারের কাছে পাইছিল। হেয়ার পর অন থেকে ওরে বাসে নিয়ে আসে ঢাকায়। তখন থাইকাই ওরে সিতারা রাখছে নিজের মাইয়ের মতো কইরা। আমরা মেলা খুশি, ওর পরিবারের কারো সন্ধান পাই নাই, আর ওরও কিছু মনে নাই, খালি নামটা ছাড়া। সবার চোখ তখন সিতারার দিকে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট দ্বিধা। তিনি যেন একটু অবাকই হন কিয়ারার কথায়, কারণ হিয়াম আর নওমি কি সত্যিই এক? এমন সময় আবিরের মা শাহানা চৌধুরী কণ্ঠে বিস্ময় আর অশ্রুভেজা আবেগ নিয়ে বললেন। তার কথা শেষ হওয়ার আগে আবির নিজে উঠে দাঁড়ায়, গলা উঁচু করে বলে ওঠে, বউ, ও আমার বউ। আমি আর নাওমি মাসখানেক আগেই বিয়ে করেছি। আমার গুলশানের একটা ফ্ল্যাটে থাকতাম। হঠাৎ একদিন রাতে নাওমি নিখোঁজ হয়ে গেল। আমরা অনেক খুঁজেছি, থানায় রিপোর্ট করেছি, কিন্তু কেউ খুঁজে পাইনি। আজ ওকে এখানে দেখে আমি হতবাক। ঘর জুড়ে মুহূর্তেই যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। সবাই থমকে গেল আবিরের কথায়। শায়ানের চোখ মুহূর্তেই ফাঁকা হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বসে পড়ল সোফার কিনারায়, চোয়াল শক্ত, চোখের কোণে চাপা অশ্রু। এতদিন যে মেয়েটিকে একান্ত নিজের ভেবেছিল, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, সেই মেয়ে কারো স্ত্রী, এই সত্যি সে যেন মানতেই পারছে না। চোখ দুটো স্থির, কিন্তু ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। মনের গভীর থেকে এক কান্না উঠে আসে, না চোখে নয়, বুকের ভেতরেই যেন আটকে থাকে। শায়ান নিজের মধ্যে গুটিয়ে যেতে থাকে, আর তার পাশে বসে থাকা সিতারা ফিরদৌস অপলক চেয়ে থাকেন ছেলের দিকে। তার চোখে মুখে শুধু অনুশোচনা, চোখের কোণে কেঁপে ওঠে এক ফোঁটা অশ্রু, কারণ তিনি শায়ানের ব্যবহারে বুঝেছিলেন তার ছেলে হিয়ামকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আর তাই তো তিনি হিয়ামকে নিজের ছেলের বউ বানাতে চেয়েছিলেন। এখন কেন যেন নিজেকে দোষী মনে হচ্ছে। এই মেয়েটিকে তিনি প্রায় মনে মনে ছেলের বউ ভেবেই নিয়েছিলেন। চেয়েছিলেন নওমির মতো এক নিঃসঙ্গ মেয়ের সাথে নিজের ছেলের জীবনটা জুড়ে দিতে। শায়ানের নানু চুপচাপ এতক্ষণ সবার কথা শুনলেন, বোঝাই যাচ্ছে তার মনেও ধোঁয়াশা। তারপর তিনি বললেন, কিন্তু মাইয়েরা তো কিছু মনেই নাই। নাম ছাড়া কেমনে বুঝমু তোমরা ঠিক কইতাছ? কে জানে, আবার হয়তো তোমরাই ঠিক কইতাছ। ও চোখে চাওয়া আচরণও কেমন জানি অচেনা লাগতো সবসময়।
একটু দূরে বসে থাকা সায়ানের মামিও কণ্ঠ নরম করে বললেন, কি বলছো বাবা? আমরা তো আরো ভেবেছি কেউ যখন নেই ওর, তখন আমরাই না হয়ে হয়ে যাই ওর পরিবার। আমরা ভেবেছিলাম শাওনের সাথে হিয়ামের বিয়ে দিতে। দুজনেই তো একা, ভাবছিলাম একসাথে হলে হয়তো দুজনের একাকিত্ব ভরে উঠবে। সায়ানের মামির কথা শুনে আবিরের যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ল সে। আফজাল চৌধুরী যেন বুঝতে পারল ছেলের মনোভাব, আর তাই চোখ দিয়ে ইশারা করলো আবিরকে শান্ত হতে। ঠিক সেই মুহূর্তে শান উঠে দাঁড়ালো, চোয়াল শক্ত, চোখে কঠিন একটা দীপ্তি। সে সরাসরি তাকালো আবিরের দিকে, গলা শক্ত আর পরিষ্কার। তুমি বললেই হবে? প্রমাণ কোথায় যে সে তোমার বউ? সবার দৃষ্টি এক মুহূর্তে সায়ানের দিকে চলে গেল। আবির প্রথমে একটু থমকে গেল, তারপর বলল, আমার ফ্ল্যাটেও ও থাকতো, একসাথে ছবি আছে আমাদের। সায়ান ঠান্ডা স্বরে বলল, ছবি তো আজকাল ফটোশপেও বানানো যায়, তাই বলে কেউ কাউকে স্ত্রী বললেই সে তার স্ত্রী মর্যাদা পেয়ে যায় না। ওর স্মৃতি নেই, তুমি বললেই সে তোমার হয়ে যাবে না। আবির এবার উত্তেজিত হয়ে উঠল। তুমি আমাকে মিথ্যেবাদী বলছো? সায়ান চোখ না সরিয়ে বলল, না, আমি বলছি প্রমাণ দাও। ওর নিজের মুখে আমি শুনতে চাই সে তোমার স্বামী, নিজের ইচ্ছাই তোমার সঙ্গে ছিল, ভালোবাসত। আবির কিছু বলার আগেই সায়ানের মা সিতারা ফিরদৌস এগিয়ে এসে বললেন, শায়ান, আরিফ যদি বলে ওর বউ, তাহলে হয়তো কিছু সত্যি আছে। তুমি তো জানো মেয়েটার স্মৃতি নেই, তাহলে ও কিভাবে আগের কথা বলবে বলো? সায়ান হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মায়ের চোখে চোখ রাখল। তার গলায় চাপা কষ্ট, কিন্তু কণ্ঠ অবিচল। মা, তুমি কি জানো আমি তাকে কেমন করে ভালোবেসেছিলাম? আমার প্রতিটা সকাল, প্রতিটা বিকেল ওর আশেপাশেই ঘুরে বেড়াতো। আমি তাকে শুধু চাইনি, আমি তাকে অনুভব করেছি। আজ হঠাৎ এক লোক এসে বলে দিলেও ও আমার বউ, আমি চুপচাপ মেনে নেব? ও আমার কিছু না হলেও আমি তো ওর কিছু হতে চেয়েছিলাম, বলো? সিতারা ফিরদৌস যেন ছেলের পাগলামিতে কেঁদে ফেললেন। সায়ানের নানু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মন তো তোমার তার দিকে আগায় আছে, হ্যাঁ আমরা জানি না ভাই। কিন্তু সত্যি কি, হ্যাঁ জানার আগে কিছু তো কম যায় না। মাহিয়াটার মুখেই কিছু কথা শোনান দরকার, কিন্তু শুনবা কেমনে? হ্যাঁ তো কিছুই মনে নাই। আবির এবার একটু কোমল গলায় বলল, আমি তোমার অবস্থাটা বুঝি সায়ান, কিন্তু তুমি কিছু বললেই তো আর সত্যটা মিথ্যা হয়ে যাবে না। আমি ওকে হারিয়েছিলাম, এখন আবার ফিরে পেয়েছি। নতুন করে ওকে আর হারাতে চাই না। আমি ওকে নিয়ে যাব, ও আমার স্ত্রী, এখানে তুমি বাধা দিতে পারো না। সায়ান ধীরে মাথা নাড়ালো। না, এত সহজে না। যতক্ষণ না হিয়াম নিজের মুখে বলে, যতক্ষণ না তার স্মৃতি ফিরছে, আমি বিশ্বাস করব না। তুমি চাইলে ওকে ডাকো, ওর মুখ থেকে শুনে সে কি চায়। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। সবার চোখে একটাই প্রশ্ন, এখন কি হবে? আবির এক পা সামনে এগিয়ে এলো, গলার স্বর এবার শান্ত, কিন্তু তাতে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। সায়ান, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমি জানি ওর সাথে তোমার কিছু গড়ে উঠেছিল, কিন্তু আমি শুধু কথার ভিত্তিতে কিছু বলছি না। তুমি যদি প্রমাণ চাও আমি দিতে পারি। সবার চোখ তখন আবিরের মুখে। সায়ান ঠায় দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আবির আবার বলল, আমার বাসার কাজের মেয়ে, আমার বন্ধু বান্ধব, এমনকি আমাদের অ্যাপার্টমেন্টের গার্ড পর্যন্ত ওকে চেনে। ও আমার স্ত্রী, এই কথা শুধু আমি বলছি না, ওর উপস্থিতির শত প্রমাণ আছে। ও একদিন আমার সঙ্গে ঝগড়া করে ওর বাবার বাসায় চলে যায়। সেদিন রাতে আমি ওকে ঘুমন্ত অবস্থায় ওর বাবার বাসা থেকে ফিরিয়ে এনেছিলাম। সেই পুরো ঘটনা ধরা আছে ওই বাসার সিসিটিভি ফুটেজে, চাইলে দেখতে পারো। ও যদি আমার কেউ নাই হবে, তাহলে হুট করেই তো আর আমি কোনো একজনের বাসায় ঢুকে তাকে তুলে আনতে পারি না, তাই না? ঘরের নিঃশব্দতা যেন আরও গাঢ় হলো। আবির থেমে একবার চোখ ঘুরিয়ে তাকালো সবার দিকে, তারপর বলল, আর যেদিনও কিডন্যাপ হয় সেদিনও ফুটেজ আছে। আমি পুলিশে রিপোর্ট করেছিলাম। গুলশান থানার এসপি রেজওয়ান খান, এসআই মেহেদি, ওরা সবাই জানে ওর নাম নাওমি। তুমি চাইলেই যাচাই করে দেখতে পারো। একটু থেমে এবার আবির গম্ভীর কণ্ঠে বলল, তবে সবচেয়ে বড় প্রমাণ কি জানো? ওর হাতে সবসময় একটা ব্রেসলেট থাকে।
ছোট্ট একটা চেইন, কিন্তু তাতে লেখা নাওমি লাভস এ। আজ যখন দরজাটা খুলে ও আমাদের সামনে দাঁড়ালো, আমি পরিষ্কার দেখেছি ওর হাতে সেই ব্রেসলেটটা ছিল। এই এ, এটা মানে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কিছু বলার ছিল না আবিরের। তার কণ্ঠে সত্যতা ছিল, গলায় কোনো নাটকীয়তা নয়, ছিল বিশ্বাস, প্রেম আর বাস্তবতার দাবি। শায়ন নিজেও যেন চুপ হয়ে গেল, কারণ সে নিজেও তো হিয়ামের হাতে সেই ব্রেসলেটটা দেখেছিল। শায়ন যেন দাঁড়িয়ে আছে অথই জলের মাঝে, চারপাশে কিছু নেই, কেবল বেদনা আর বিস্ময়। বুকটা হঠাৎ টনটন করে উঠল, যেন কেউ একটা ভারী পাথর ফেলে দিয়েছে হৃদয়ের গভীরে। সে চেয়েছিল আবিরের কথাগুলো মিথ্যা হোক, হিয়াম তার আপন হোক, তার জীবনের ছায়া রোদ্দুর। কিন্তু আজ এত প্রমাণ, এত সত্য তার সামনে চলে এলো যে নিজের বিশ্বাসটাই অসার হয়ে গেল। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, তবে আমি কি এতদিন নিজেকে মিথ্যে আশায় ভাসিয়েছিলাম? চোখে জল নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে যেন এক একটা দেওয়াল ভেঙে পড়ছে। তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু কাঁদছে না, শুধু মনটা ফিসফিস করে বলছে, তুমি তো নিজেকে হিয়াম বলেছিলে, কিন্তু তুমি যদি নাওমি হয়ে যাও, তাহলে আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ, কারো মুখে যেন ভাষা নেই। চৌধুরী পরিবারের সদস্যরা কেউ কারোর দিকে কিছু বলতে পারছে না, শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। আবির যা বলল, এটা কি সত্যি? ও কি সত্যি নমিকে বিয়ে করেছে? কেউ কোনো দিন কল্পনাও করেনি এমন কিছু শুনবে। আবিরের কোনো কথায় তো কখনো বিয়ের ইঙ্গিত ছিল না। এই চুপচাপ পরিবেশের মাঝে হঠাৎ করে এই আবির নরম স্বরে নিজের সাথে কথা বলা শুরু করলো, যেন ভেতরের চাপটা আর ধরে রাখতে পারল না। ক্ষমা করো সবাই আমাকে। নিজের ভালোর জন্য, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এইটুকু মিথ্যা বলতেই হলো আমাকে। ওকে হারিয়ে আমি একবার জমের দুয়ার থেকে ফিরে এসেছি। দ্বিতীয়বার হারালে আমি আমি জানি আমি আর বাঁচব না। আমি নতুন করে মৃত্যুর স্বাদ নিতে চাই না। তার কণ্ঠে কাঁপন, বুক থেকে যেন কিছু ছিঁড়ে বেরিয়ে আসছে। এদিকে এইসব দৃশ্য যখন নিচে ঘটছিল, দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে নওমি হিয়াম সবটা শুনছিল নিঃশব্দে। তার চোখে বিস্ময়, মুখে অবিশ্বাস। সে আপন মনে ফিসফিস করে বলল, আমি আমি কখন বিয়ে করলাম ওনাকে? কিসের কথা বলছে লোকটা? আমি তো ওনাকে ভালো করে চিনিই না। আমি তো কারো স্ত্রী নই। তাহলে কেন কেন বলছে আমি ওনার বউ? নওমির চোখে এবার ভয়, বারবার ঘুরে ফিরে সেই ভয়ানক রাতের কথাই বারবার মাথায় আসছে ওর। আর ঠিক তখনই হঠাৎ সে দেখতে পেল আবির সিঁড়ি দিয়ে উঠে আসছে তার দিকেই সরাসরি। ওর চোখে একটা অদ্ভুত ঘোর, মুখে স্থিরতা। নওমির গলা শুকিয়ে গেল, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ করেই দৌড়ে ছুটে গেল নিজের রুমের দিকে। ওর পায়ের শব্দ যেন বারান্দার মেঝেতে আতঙ্কের সুর তুলল। আবির নওমিকে দেখতে পেয়েই দৌড় দিল তার পেছনে। নওমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই আবির ওর হাত ধরে ফেলল। নাওমি, প্লিজ তুমি পালিও না, কথা শোনো। নওমি হতভম্ব, দৃষ্টি ঘোলাটে, মুখে কাঁপা কাঁপা স্বর। আপনি আমার পিছু কেন নিচ্ছেন? আবির এবার আর কিছু না বলে ওকে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আবির দরজা বন্ধ করতেই নওমি যেন আরও রেগে গেল। আবির স্তব্ধ, তার মুখে বিস্ময় আর ভয় মিশে গেল। তুমি ভেবেছিলে আমি স্মৃতি হারিয়েছি, ভুলে গেছি সবকিছু? নওমির কণ্ঠে এবার রাগ গর্জে উঠল। তুমি ভুল ভেবেছ আবির চৌধুরী। আমি সব মনে রেখেছি। তোমার সঙ্গে কাটানো সেই ভয়ঙ্কর মুহূর্ত, সেদিনে সেই ভয়ঙ্কর রাত, তোমার দেয়া সেই ব্রেসলেট, এমনকি সেদিন তুমি আমার বাবার বাসায় ঢুকে আমাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে গেলে সেদিনটাও আমি সব জানি, সব মনে আছে। আবির পেছনে একটু হটল, স্তব্ধ হয়ে গেল। তুমি আমাকে ভালোবাসতে সেটা জানতাম, কিন্তু ভালোবাসা মানে জোর করা নয় আবির চৌধুরী। আমার ইচ্ছার বিরুদ্ধে যেটা করলে সেটা কি ভালোবাসা? আবির এবার ধীরে শান্ত গলায় বলল, আমি জানতাম তোমার সব মনে আছে। তোমাকে দেখে আমার সেটা মনে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, সেদিন আমি ভয় পেয়েছিলাম তোমায় হারানোর, আর মাতাল ছিলাম। আমি নিজেকে আটকাতে পারিনি, সজ্ঞানে কিচ্ছু করিনি তোমার সাথে। নওমি চোখ সরিয়ে নিল, কণ্ঠে বিষাদ।
ভয় পেয়েছিলে, তাই আমাকে অপহরণ করলে, সারা রাত কুকুরের মতো খুবলে খুবলে খেলে আমার শরীরটা, আর এখন সবাইকে বলছো আমি তোমার বউ। আবির হতবাক হয়ে দাঁড়িয়েছিল। নমির প্রতিটা বাক্য যেন ছুরির মতো বিঁধছিল তার বুকে। ও ভাবেনি সেই চোখ, সেই ঠোঁট, যে স্পর্শ একদিন শুধু তার ছিল, আজ সেইখানে এত কাঠিন্যতা জমেছে। নমির ঠোঁট তখনও কাঁপছে, গলার স্বর ঠান্ডা আর দৃঢ়। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে পেছনে সরে দাঁড়াও। এই জোর, এই দাবি ভালোবাসা নয়। নমি আর কিছু বলার সুযোগ পেল না। আবির আর এক মুহূর্ত সহ্য করতে পারল না। যন্ত্রণায় দু চোখে যেন রক্ত জমে উঠল, আর যেন নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে। হঠাৎ করে দুই হাতের শক্ত করে নমির কোমরটা জড়িয়ে ধরল। নমি থমকে গেল। আবিরের গা থেকে ভেসে আসা সেই চেনা গন্ধে নিঃশ্বাস যেন আটকে এলো। সেই গন্ধ যা ও পেয়েছিল সেই ভয়ানক রাতে, যা ওকে আজও তাড়া করে বেড়ায়। নমি কাঁপল, ঠোঁট খুলেও কোনো শব্দ বেরোলো না। আবির ওর কানের কাছে মুখ এনে চাপা গলায় হাসকি স্বরে বলল, তুমি যত রাগ করো আমি তোমাকে গভীরভাবে বুঝি। হয়তো এখন আমাকে ঘৃণা করছো, কিন্তু একটা সময় আসবে যখন তুমি নিজেই আমাকে পাগলের মতো চাইবে। তোমার চোখে এখনো আমার জন্য আগুন আছে, আর সেই ঘৃণার আগুন তবে একদিন আসবে যেদিন তুমি আমার ভালোবাসার আগুনে চলবে। আর এটা আবির চৌধুরীর চ্যালেঞ্জ তোমার কাছে। এরপর এক মুহূর্তের দেরি না করে আবির ওর ঠোঁট দুটো নিজের মধ্যে টেনে নিল। না ছিল নরম অনুরোধ, না ছিল দৃষ্টির অনুমতি, ছিল শুধু আকুলতা, অধিকার আর বুকে জমে থাকা না বলার শত প্রেম। রাত 10টা, চারিদিকটা তখন ঘন অন্ধকারে ঢাকা। তবুও সায়নদের বাসার ভেতরটায় যেন এক অন্যরকম আলোড়ন। রাতের খাবার শেষ করে সবাই ব্যস্ত ফেরার প্রস্তুতিতে। গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, একে একে সবাই বিদায় নিচ্ছে। এই বাড়ি থেকে আজ একটু ভিন্ন আবহে বিদায় নিচ্ছে তারা, কারণ এই কয়েক ঘন্টার ভেতরেই অনেক কিছু ঘটে গেছে। অনেক অনাকাঙ্ক্ষিত কথা, চাপা রাগ, অনিচ্ছাকৃত ভুল, আর সব কিছুর কেন্দ্রে ছিল আবির আর নমি। বিকেলে নমির সঙ্গে দেখা করে এসেছিল আবির। রাগের মাথায় ভালোবাসার তাগিদে সে ওকে জোর করে খাইয়ে দিয়ে এসেছে। বিদায়ের সময় শুধু এটুকু বলেছিল, আর কখনো জোর করবো না তোমার উপরে। তবে যদি মনে হয় আমি তোমার জীবনে জায়গা পাওয়ার যোগ্য, তাহলে একটু পর নিচে চলে এসো। এই এক কথায় যেন সব আশা, সব চাওয়া গেঁথেছিল। কিন্তু নমি আসেনি। ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলছিল আবির। রাগে, অভিমানে, অপমানে একেবারে ক্ষতবিক্ষত হয়ে উঠছিল মনটা। তবুও বাইরে সে শান্ত, নিশ্চুপ, কারণ সে জানে আর যাই হোক ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে হৃদয় থেকে, ইচ্ছের পূর্ণ সম্মতিতে। আর তার থেকেও বড় কথা, সেই রাতে নমির সঙ্গে যা ঘটেছিল তার জন্য এক অজানা অপরাধবোধে কুঁকড়ে আছে সে। সবাই একে একে বিদায় নিতে লাগলো, সিতারা, ফিরদৌস, সায়ান ও তার পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে। সবার শেষে একটু ইতস্তত করে এগিয়ে গেল আবির, শান্ত কণ্ঠে কিন্তু মাথা নিচু করে বলল, সরি আন্টি, এই অল্প সময়ের মধ্যে অনেক বেয়াদবি করে ফেলেছি, দয়া করে মাফ করে দিন। সিতারা, ফিরদৌস যেন চমকে উঠলেন। এর মতো উচ্ছৃঙ্খল ছেলে আবার মাফও চাইতে জানে। নিজের মনের কথা মনে চেপে দিয়ে বললেন, সমস্যা নেই বাবা, যা হয়েছে ভুলে যাও, আর আমিও কিছু মনে রাখিনি। আবির মুচকি হাসল, তারপর তাকালো সায়ানের নানু আর মামা মামির দিকে। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। এরপর ইমাদ ও ওর ছোট ভাইকে জড়িয়ে ধরে আদর করে এগিয়ে গেল সায়ানের দিকে। ওর ঘাড়ে হাত রেখে বলল, সরি ভাই, আসলে কি বলবো, নাওমিকে খুব ভালোবাসি, তাই রাগটা সামলাতে পারিনি। কিছু মনে রেখো না প্লিজ। কিন্তু সায়ান তখনও থমথমে। কোনো উত্তর না দিয়ে সে পেছন ফিরল, চুপচাপ বেরিয়ে গেল বাড়ির বাইরে। সিতারা, ফিরদৌস ছেলের এমন ব্যবহার দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। মুখে হালকা দুঃখের ছাপ, কিন্তু ভেতরে হয়তো মমতার সুর। কিছু মনে করো না বাবা, বললেন তিনি আবিরকে। আসলে ওর মনটা এখন ভালো নেই। আবির কৃতজ্ঞতার ভঙ্গিতে মাথা নোয়ালো। সমস্যা নেই আন্টি। শুধু এটুকু বলল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আন্টি, নাওমি কি আমাদের সঙ্গে যাবে? আমি তো বলেছি সে আমার স্ত্রী, সেই হিসেবে ওর যাওয়া উচিত।
তবে যেহেতু ওর কিছু মনে নেই আর আপনারা ওকে এতদিন আগলে রেখেছেন, আপনাদেরও তো একটা মতামতের দরকার আছে। তাই ভাবছিলাম আপনাদের কথাই শেষ কথা হোক। সিতারা ফিরদৌস কিছু বলার আগেই আচমকা সিঁড়ির ওপর থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। আমি যাব মামুনি। সবাই চমকে তাকালো ওপরের দিকে। সিঁড়িতে দাঁড়িয়ে আছে নওমি, মুখে একরাশ দৃঢ়তা, চোখে জেদ মেশানো অভিমান। যেহেতু উনি বলছেন আমি ওনার স্ত্রী, হতেও তো পারে এটাই সত্যি। তাহলে এখানে থেকে আর কি করব বলো? আপনারা একটু দাঁড়ান, আমি আমার ব্যাগটা নিয়ে আসছি। এই বলে ঘুরে দাঁড়ালো সে। সিঁড়ির মোড় ঘুরে ওঠার আগে হঠাৎ করেই একবার ফিরে তাকালো আবিরের দিকে। মুখে ছিল অদ্ভুত এক বাঁকা হাসি, যার অর্থ বোঝা কঠিন। আবির থমকে গেল, হতবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। এই সেই নমি যে কয়েক ঘন্টা আগেও চিৎকার করে বলেছিল সে আবিরের মুখও দেখতে চায় না, আর আজ সেই মেয়েটাই কিনা নিজের ইচ্ছেতে বউ হয়ে যেতে চাইছে। সব ঠিক আছে তো? মনে মনে একটা প্রশ্ন উকি দিল ওর মনে, যেন কিছু একটা গোপন থেকে যাচ্ছে। তবুও সে সব ভাবনা সরিয়ে রেখে একটাই ব্যাপারকে আঁকড়ে ধরল, নমি যাচ্ছে তার সঙ্গে। এটুকুই যেন তার কাছে আকাশ ছোঁয়ার মতো। ভেতরে ভেতরে আনন্দে ভরে উঠল আবিরের। রাতের আকাশটা আজ খুব নির্জন, কালো অন্ধকারে ঢাকা চারিদিক। বাতাসটাও যেন কেমন ভারী। রাস্তা একেবারে ফাঁকা, কোথাও একটিও মানুষের চিহ্ন নেই। মাঝে মাঝে হালকা বাতাস বইছে আর দু একটা গাড়ি চলে যাচ্ছে। মাঝে মাঝে দূরের কোনো কুকুরের ডাক ভেসে আসছে, নিঃসঙ্গ শহরের নিঃশব্দ আর্তনাদ হয়ে। এই সময়টায় বাইক নিয়ে রাস্তায় নামা অভিরার যেন এক ধরনের মুক্তির উৎসব। বোন রায়নাকে বাসায় নামিয়ে দিয়েই আজও বেরিয়েছে সে। এটাই ওর প্রতিদিনের অভ্যেস, রাতের নির্জনতায় ছুটে চলা। বাইকের গতি আর হেডলাইটের আলো যেন তার নিজের জগৎ। অভিরা আর রায়না দুই বোন। বাবা বিদেশে থাকেন, একজন রেমিটেন্স যোদ্ধা, মা ঘরের মানুষ। ঢাকায় নিজেদের ফ্ল্যাট আছে, যার ভাড়ার টাকায় চলে পরিবার। মধ্যবিত্ত পরিবার হলেও চাহিদার কোনো ঘাটতি নেই। বাবার দুই চোখের মনি অভিরা ও রায়ানা। যদিও রায়ানা একটু নরম স্বভাবের, কিন্তু অভিরা ঠিক তার উল্টো, সাহসী, গোয়ার, ভয়হীন আর স্পষ্টভাষী। এমন নয় যে সে কখনো ভুল করে না, কিন্তু ভুল করলেও সে মুখোমুখি হতে জানে। সে জানে ভয় পেলে হেরে যেতে হয় না। বাইক রাইড করতে করতে থানার বিষয়টা নিয়ে ভাবছিল সে। এটাতে এতটাই মগ্ন ছিল যে এক মুহূর্তের জন্য ওর মনটা এলোমেলো হয়ে গেছে। বাইকের গতি একটু বেশি ছিল। ঠিক তখনই বাইকের সামনে হঠাৎ একটা মানুষ এসে পড়ে। ব্রেক কষতে কষতে অভিরা বাইক সহ ছিটকে পড়ে গেল রাস্তায়, আর ছেলেটাও পাশেই ধপ করে পড়ল। মুহূর্তেই নিজের রাগ সামলাতে না পেরে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল অভিরা, এই যে মিস্টার, রাস্তা কি আপনার বাপের? চোখ কি কপালে তুলে হাঁটছেন, নাকি চোখে ছানি পড়েছে? বুঝতে পারিনি বাইক আসছে। ছেলেটাও যেন আগুন হয়ে আছে। রাস্তায় পড়ে গিয়েও একটা কোনো ভয় নেই তার গলায়। আপনাকে দেখে তো মনে হচ্ছে বেয়াদবি শিখেই বাইক চালাতে বেরিয়েছেন। এভাবে কেউ বাইক চালায়? আপনাকে দেখে মনে হচ্ছে বাইক নয়, যেন রোলার কোস্টার চালাচ্ছেন। এই, আপনি ঠিক আছেন তো? পরে মাথায় কিছু লাগেনি তো? না মানে হঠাৎ উল্টাপাল্টা বকছেন, যত সব ফাউল লোক। আবাল কোথাকার। ওহ, আমি আবাল? আর আপনি কে? আকাশ থেকে নেমে আসা কোনো পরী? দেখে তো মনে হয় একদম ড্রামা কুইন। আর মিস্টার মিস্টার বলে চিৎকার করছেন কেন? আমার একটা নাম আছে, সায়ান মাহতাব। আরে বাহ, বাহাদুরি দেখো ছেলের। নিজে ভুল বুঝতেই চাইছে না। সায়ান হোক আর এলিয়েন হোক, তাতে আমার কি? আমার কোনো ইচ্ছা নেই আপনাকে চেনার। সায়ানের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। এই মেয়েটার সাথে দেখা হওয়াটা যেন আজকের রাতে তার সবচাইতে বড় দুর্ভাগ্য। আবিরের ব্যবহারে এমনিতেই রাগে গলা পর্যন্ত জ্বলে উঠেছিল ওর। তাই তো একটু শান্তির আশায় হাঁটতে বের হয়েছিল, কিন্তু এখানে এসে পেল এক অতিরিক্ত আত্মবিশ্বাসী ঝগড়াটে বাইকার মেয়েকে, যার কথায় শুধু তীব্রতা আর কাটা। শুনুন মিস ড্রামা কুইন, আপনি আপনার বাইক নিয়ে গিয়ে নদীতে পড়ে মরলেও আমার কিছুই যায় আসে না, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে এখন উল্টো গালাগালি করছেন। আপনার মতো মেয়েদের কারণেই মানুষ নারীদের নিয়ে হাসাহাসি করে। অভিরা এবার সত্যি খেপে গেল। তোকে সম্মান দেওয়াটাই উচিত হয়নি, আর তুই সম্মান পাওয়ার যোগ্যও নোস।
আমরা মেয়েরা ড্রামা কই, আর তোরা ছেলেরা কি সাধু পীরে কামাল? তোর মতো ছেলেদের কারণেই তো মেয়েরা বাইক নিয়ে বের হলেই লোকেরা ভ্রু কুচকে তাকায়, সবসময় দোষ মেয়ের। আরে ভাই, তোর সাহস কত? তুই রাস্তায় পার হচ্ছিলি চোখ বন্ধ করে, আর দোষ আমার? শালা ভণ্ড বাউন্ডুলে কথাকার। হ্যাঁ, দোষ আপনার, কারণ আপনি চালাচ্ছিলেন বাইক। আপনার দায়িত্ব ছিল সতর্ক থাকা। আপনি যদি চালাতে না জানেন তো বাসায় বসে থাকেন, মাথায় ফুলের মালা পরে ফেসবুকে ছবি দেন। তুই যে একটা বেয়াদব তা তো বোঝাই যাচ্ছে, আর আমার ছবি তোর দেখার দরকার নেই। দুইজনই গায়ের সমস্ত রাগ একে অপরের ওপর উগড়ে দিচ্ছে। চারপাশ শুনশান, কিন্তু ওদের কথোপকথনের শব্দ যেন অন্ধকারকে ছেদ করে কাঁপিয়ে দিচ্ছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কেউ ক্ষমা চাইছে না। দুইজনেই মনে মনে বলছে, হয়তো আজকে রাতটাই আমার কপালে খারাপ ছিল। মেয়ে বলে কিছু বলছে না সায়ান। ছেলে হলে এতক্ষণে এখানে রক্তারক্তি কাণ্ড বেঁধে যেত। ঝগড়াটা যেন থামার নাম নেই। রাস্তা জুড়ে তীক্ষ্ণ কথার গোলাগুলি চলছিল ঠিকই, কিন্তু সায়ানের চোখে হঠাৎ একটু অন্যদিকে চলে যায়। বাঁ পাশের অন্ধকার গলির কোনায় দাঁড়িয়ে আছে একটা লোক, মুখ ঢাকা, কালো হুডি, কিন্তু তার চোখ দুটো ঠিকভাবে দেখা যাচ্ছে। সোজা তাক করে আছে অভিরার দিকে। সায়ান কপাল কুঁচকে তাকাতেই দেখে লোকটা খুব ধীরে কোমর থেকে একটা বন্দুক বের করলো। চোখের পলকে সে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। সময়ের হিসেব যেন বন্ধ হয়ে গেল। লোকটা বন্দুক তুলেই ট্রিগারে চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সায়ান কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়ে অভিরার দিকে। অভিরাকে এক ধাক্কায় রাস্তার পাশের ফুটপাতে ফেলে দেয় আর নিজে তার ঠিক সামনে এসে দাঁড়ায়। একটা আওয়াজ হয়, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বিদ্যুতের খুঁটিতে গেঁথে গেছে। অভিরা মাটিতে পড়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সায়ানের দিকে। মুহূর্তটা যেন ঘোলাটে, তার মাথায় আসলে কিছুই ঢুকছে না। অভিরার আগে গজগজ করে উঠতেই মুখটা উল্টো তাকায়। তখনই দেখে দূরে বাইকে চড়ে একটা লোক দ্রুত পালিয়ে যাচ্ছে। অভিরা সাথে সাথে উল্টে দাঁড়ায়। সায়ান তখনও হুঁশে আসার চেষ্টা করছে। কে ছিল ওটা? অভিরা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, আমি জানি না, কিন্তু একদম নিশ্চিত ওর লক্ষ্য ছিলেন আপনি। কিন্তু কেন? আমি কারো ক্ষতি করিনি, কারোর সাথে শত্রুতাও নেই। কেউ আমায় মারতে চাইবে কেন? গলার স্বরটা এবার একটু কাঁপছে। সায়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, সবাই কি নিজের শত্রুকে চিনে রাখে? কেউ আপনাকে টার্গেট করেছিল, সেটা তো নিশ্চিত। গলিটা ঠিকমতো লাগলে হয়তো এখন এখানে পড়ে থাকতেন। অভিরা এবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়ানের দিকে। আপনি কেন বাঁচালেন আমায়? সায়ান মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমার মনে হলো আপনার মরার মতো সময় এখনও আসেনি। আর তাছাড়া কারো বিপদ দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। অভিরা হেসে ফেলে তাচ্ছিল্য করে। তো এখন কি হিরো সেজে আমার লাইফ বাঁচিয়ে নিজেকে সেলিব্রিটি ভাবছেন? সায়ান চোখ গোল করে তাকায়। এটা মেয়ে না আর কিছু? কি দিয়ে তৈরি এই মেয়ে? আমি ওকে এত বড় বিপদ থেকে বাঁচালাম, কোথায় ধন্যবাদ দিবে, এতক্ষণ ঝগড়ার জন্য সরি বলবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, তা না উল্টো আমাকে তাচ্ছিল্য করছে। সে রাগী চেহারায় বলল, আপনার মতো মেয়েকে বাঁচানো আসলে একটা ভুল ছিল বোধ হয়। মেজাজটাই খারাপ হয়ে গেল। আমিও ভাবছিলাম হয়তো গলিটা লাগলে ভালো হতো, তাহলে এত কথা শুনতে হতো না। এই বলে দুইজনই কয়েক সেকেন্ড চুপ করে থাকে। অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে ওদের মাঝখানে। অভিরার চোখে এবার ভয় আর প্রশ্ন একসাথে। সে বুঝতে পারছে না ওর ওপর আক্রমণটা হঠাৎ কেন। আর সায়ান, তার ভেতরে যেন অজানা সন্দেহ জমে উঠেছে। কোনো রহস্য যেন লুকিয়ে আছে এই মেয়েটার ভিতরে। কে মারতে চায়? সায়ান হালকা মাথা নেড়ে বলে, আমি আপনাকে বাঁচাতে সবসময় থাকবো না, মনে রাখবেন। তাই ঝগড়ার পাশাপাশি নিজের নিরাপত্তার দায়িত্বটাও নিতে শিখুন মিস ড্রামা কুইন। এই বলে সে হাঁটতে শুরু করে। অভিরা দাঁড়িয়ে থাকে চুপ করে। হৃৎপিণ্ডটা যেন এখনও অতিরিক্ত মাত্রায় ধুকপুক করছে। চারপাশটা রক্তে ম্লান। একটা ঘোর লাগা নরক যেন নেমে এসেছে পুরনো একটা পরিত্যক্ত গ্যারেজ ঘরে। ধাতব গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস। মেঝে জুড়ে গড়িয়ে পড়ছে গা শিউরে ওঠা লাল তরল।
যা এইমাত্র দুই জীবন্ত মানুষের গলা চিরে বেরিয়ে এসেছে। তাদের দেহ পড়ে আছে দুপাশে, মুখ থুবড়ে, চোখের পাতা অর্ধেক খোলা, যেন এখনো অবিশ্বাসে তাকিয়ে আছে সেই মানুষটার দিকে, যে এক মুহূর্ত আগেও ছিল ছায়ার মতো নিঃশব্দ, অথচ পরের মুহূর্তে হয়ে উঠল মৃত্যুর দূত। আরও দুজন লোক হাত পা বেঁধে রাখা, দেওয়ালের এক কোণে ঠ্যাস দিয়ে বসে আছে। শরীর দুটো কাঁপছে, চোখ দুটো কান্নায় ছলছল করছে, আর মুখ থেকে অনবরত বেরিয়ে আসছে প্রার্থনার মতো শব্দ।